রাতের অন্ধকারে ঢাকার এক দূরবর্তী গ্রাম, নাম আরণ্যকপুর। কেউ বলে এই গ্রামকে অভিশপ্ত করা হয়েছে শত শত বছর আগে। কিছু মানুষ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়, আবার কেউ ফিরে এলে অদ্ভুত আচরণ করতে থাকে। শহরের ব্যস্ত জীবনে অভ্যস্ত অনিশ একদিন পুরনো এক বন্ধু সৌরভের কাছ থেকে একটি চিঠি পায়। আমি এমন কিছু দেখেছি যা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যদি সত্যিকারের অ্যাডভেঞ্চার চাও, তবে কাল রাত ৮টার মধ্যে আরণ্যকপুরের পুরনো জমিদার বাড়িতে এসো। এক মুহূর্ত দেরি করো না। অনিশের মধ্যে জেগে ওঠে এক অজানা উত্তেজনা। সে পেশায় একজন ব্লগার ও ইউটিউবার, যিনি অদ্ভুত এবং ভৌতিক স্থান অনুসন্ধান করেন। রহস্য উন্মোচন করার নেশা তার রক্তে। তাই এই আমন্ত্রণ সে উপেক্ষা করতে পারল না। পরের দিন সন্ধ্যায় তার ব্যাকপ্যাকে ক্যামেরা, লাইট এবং কিছু জরুরি জিনিস নিয়ে বেরিয়ে পড়ল। পথ ক্রমশ নির্জন হতে থাকল, যেন পুরো জগৎটাই নিঃশব্দ হয়ে গেছে। যখন সে গ্রামে পৌঁছালো, তখন পুরো পরিবেশ থমথমে। বাতাস ভারী আর নিস্তব্ধতা যেন পাথরের মতো চেপে বসেছে। গ্রামের মানুষজন যেন ভীতু, কারো মুখে হাসি নেই। কেউ কিছু বলতেও চায় না, শুধু চোখের ইশারায় সতর্ক করে দেয়। অনিশ জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল। বিশাল কাঠের দরজা, জং ধরা লোহার তালা আর চারপাশে উঁচু পাঁচিল। হঠাৎ সে অনুভব করল যেন কেউ তাকে দেখছে। সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল, আর তখনই অনিশ জমিদার বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হালকা এক শীতল বাতাস তার মুখে আঘাত করল। ভেতরের পরিবেশ এতটাই গুমোট যে মনে হচ্ছিল শত বছর ধরে এখানে কেউ প্রবেশ করেনি। ধুলো জমে থাকা মেঝে আর ছেঁড়া পর্দাগুলো বাতাসে হালকা দুলছিল। কেরোসিন ল্যাম্পের ক্ষীণ আলোয় সে দেখল বিশাল হলরুমটি মরচে ধরা ঝাড়বাতির নিচে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে। সৌরভ! অনিশ ফিসফিস করে ডাক দিল। কোনো সাড়া নেই। হঠাৎ পেছন থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো, পচা মাংসের মতো। সাথে সাথে একটা ঠান্ডা অনুভূতি তার শরীরে বয়ে গেল। দরজার পাশে একটা আয়না ছিল, আর সেখানে যেন কিছু একটা নড়ল। সে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। সেখানে তার প্রতিবিম্ব ছিল না, বরং সেখানে একটা বিকৃত মুখ, রক্তমাখা দাঁত, গভীর ফাঁকা চোখের এক ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। বেরিয়ে যাও। কণ্ঠটা যেন হাজারো গলার সমষ্টি, গভীর আর কর্কশ। অনিশ ভয় পেয়ে পিছিয়ে আসতে গিয়েই ধপ করে পড়ে গেল। চারপাশ অন্ধকার হয়ে গেল। কানের মধ্যে যেন হাজারো কান্না মিশ্রিত শব্দ প্রতিধ্বনিত হল। তারপর সব নিঃশব্দ। চোখ খুলতেই অনিশ দেখল সে একটা বন্ধ ঘরে পড়ে আছে। বাতাস ভারী, যেন দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত উঠে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজাটা ভিতর থেকে বন্ধ। হঠাৎ সে অনুভব করল মেঝেটা যেন নড়ছে। নিচের দিকে তাকাতেই গা শিউরে উঠল। মেঝেতে ছিল শত শত হাত, মৃত মানুষের হাত, যারা যেন মাটির নিচ থেকে উঠে আসছে। হঠাৎ ঘরের এক কোণ থেকে শুনতে পেল শ্বাসের শব্দ। সে ধীরে ধীরে সেই দিকেই তাকালো। একটা অবয়ব, পুরো শরীর কুয়াশায় ঢাকা, কিন্তু সে স্পষ্ট বুঝতে পারছিল এটা মানুষের নয়। সেই ছায়া মৃদু কণ্ঠে ফিসফিস করল, তুমি আমাদের সাথে এসো। তারপরই দরজা আপনা আপনি খুলে গেল। অনিশ কোনোভাবে সাহস সঞ্চয় করে দরজার দিকে এগোতেই দেখল দরজার ওপাশে একটা লম্বা করিডোর। করিডোরের দুই পাশে সারি সারি পাথরের মূর্তি, সবগুলোর মুখ বিকৃত, যেন যন্ত্রণা আর কষ্টের প্রকাশ। সে এগোতেই এক এক করে মূর্তিগুলো চোখ খুলতে লাগল। তাদের ফাঁপা কালো চোখের গহ্বর থেকে যেন আগুন জ্বলছিল। তখনই পেছন থেকে একটা শীতল হাত তার কাঁধে পড়ল। অনিশ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সেই শীতল হাতটা তার কাঁধে জমে আছে, যেন জীবন্ত বরফের মতো ঠান্ডা। পেছনে তাকিয়ে সে যা দেখল তা তার কল্পনারও বাইরে ছিল। একটি বিকৃত মানবাকৃতির ছায়া, গা কালো, যেন আলো শুষে নিচ্ছে। মাথার চুল নেই, মুখের স্থান জুড়ে কেবল ফাটল ধরা চামড়া, মাঝখানে কালো গহ্বরের মতো ফাঁকা চোখ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হা করা মুখ, যেখানে কোনো দাঁত ছিল না, শুধু এক বিশাল ফাঁপা গহ্বর, যেন অন্ধকারের এক অতল গর্ত। হঠাৎ ছায়ামূর্তিটি কথা বলল, অনুষ্ঠান শুরু হোক। তার কথা শেষ হতেই চারপাশের মূর্তিগুলো বিকট শব্দে ফেটে যেতে লাগলো। তাদের চোয়াল ছিঁড়ে পড়ে যাচ্ছিল, চোখের গহ্বর থেকে কালো তরল চুইয়ে পড়ছিল।
আর মুখ থেকে বেরোচ্ছিল করুণ আর্তনাদ। করিডোরের শেষ মাথায় একটি বিশাল পাথরের দরজা খুলে গেল। দরজার ওপারে নরকের মতো এক দৃশ্য, মাটির নিচে আগুন জ্বলছে, আর মাঝখানে পাথরের বেদি, যেখানে একজন মানুষের মৃতদেহ শুইয়ে রাখা। হঠাৎ করিডোরের অন্ধকার থেকে বেরিয়ে এলো কিছু মানুষ। না, মানুষ নয়, তারা মৃত, পচে যাওয়া দেহ, গায়ে লাল কালো পোশাক, চোখ দুটি অস্বাভাবিক লাল। তারা আস্তে আস্তে বেদির চারপাশে দাঁড়ালো। সবার হাত উপরে উঠল, মুখ দিয়ে বেরিয়ে এলো এক বিকট মন্ত্র, যা কোনো মানব ভাষার ছিল না। অনিশ বুঝতে পারল এটা একটা দৈত্যের আহ্বান অনুষ্ঠান, এবং সে নিজে এই অভিশপ্ত অনুষ্ঠানের এক অংশ। অনিশের শরীর শক্ত হয়ে আসছিল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা এক ইঞ্চিও নড়ছিল না, যেন অদৃশ্য শেকল দিয়ে বাঁধা। এমন সময় সেই মৃতদেহটা আচমকা চোখ খুলল, মুখ থেকে বিকট চিৎকার বেরোলো। চোখের মনি নেই, শুধুই গভীর অন্ধকার। হঠাৎ বেদির চারপাশে আগুন জ্বলে উঠল। চারদিকে কালো ছায়া ঘনিয়ে আসতে লাগল। মন্ত্র উচ্চারণ আরও তীব্র হয়ে উঠল। অনিশ তখন বুঝতে পারল এটা শুধু ভূতের আনুষ্ঠানিকতা নয়, এটা একটা আত্মা বদলানোর রিচুয়াল। তার শরীর ব্যবহার করেই কেউ এক অশুভ শক্তিকে জাগাতে চলেছে। একটা কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। চারদিকে বাতাস থেমে গেল। তারপর সেই ছায়া কাঁপতে থাকা গলায় ফিসফিস করে বলল, তোমার আত্মা এখন আমাদের। এবং সঙ্গে সঙ্গেই অনিশের শরীরের সমস্ত শক্তি যেন শুকিয়ে যাচ্ছিল। কালো ছায়াটি তার দিকে হাত বাড়িয়ে দিল, আর মুহূর্তেই তার বুকের ভেতর এক দহন অনুভূত হলো, যেন তার হৃদয় আগুনে পুড়ছে। সে কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেল। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, কিন্তু তার আত্মা যেন আর্তনাদ করছিল। চারপাশে মৃতদেহের মতো দেখতে লোকগুলো তাদের মন্ত্রপাঠ বন্ধ করল। তারা ধীরে ধীরে অনিশের চারপাশে ঘিরে ধরল। তাদের গলা থেকে গড়গড় শব্দ বেরোচ্ছিল, যেন তারা তার শরীরের পরিবর্তনে আনন্দিত। তখনই বেদির উপর শুয়ে থাকা দেহটা আচমকা উঠে বসল। তার মুখ বিকৃত, চামড়া ফেটে গিয়ে নিচে কালো কিছু একটা গলতে লাগল। সে অনিশের দিকে তাকিয়ে বলল, তুমি আমার জায়গা নেবে। তারপর বিকট এক হাসি দিল, যেন হাজার বছর ধরে বন্দি কোনো আত্মার নিষ্ঠুর আনন্দ। অনিশ অনুভব করল সে আর নিজের দেহের নিয়ন্ত্রণে নেই। তার হাত পা অবশ হয়ে আসছে, চেতনা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। ঠিক তখনই বাতাসে কেমন একটা পরিবর্তন অনুভূত হলো। একটা কণ্ঠ ভেসে এলো, এখনো সময় আছে। বাঁচতে চাইলে বলো তার নাম। কিন্তু কিসের নাম? অনিশ কিছুই বুঝতে পারছিল না। তারপরই এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে ফুটে উঠল। এক কালো ফাটল, যেটার ভেতর দিয়ে জ্বলন্ত চোখওয়ালা এক দৈত্যের মতো অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসছিল। তারপরেই অনিশের মাথার মধ্যে বিদ্যুৎ চমকের মতো এক নাম ভেসে এলো, নরাসুর। এটা উচ্চারণ করতেই পুরো জায়গা কেঁপে উঠল। কালো ফাটল থেকে বেরিয়ে আসা দৈত্য হঠাৎ থেমে গেল, আর সেই মৃতদেহটি ভয়ানক চিৎকার করে উঠল। চারপাশের মৃতদের মতো দেখতে লোকগুলো মুহূর্তেই ছাই হয়ে গেল। বেদির আগুন নিভে গেল, আর সেই বিকৃত মুখের ছায়ামূর্তি উল্টো দিকে সরে যেতে লাগল, যেন প্রচণ্ড কষ্টে ছটফট করছে। অনিশের শরীর শক্তি ফিরে পেল। সে এক ঝটকায় উঠে দাঁড়ালো আর দৌড়ে দরজার দিকে ছুটল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক বিকট চিৎকার শোনা গেল। সে ঘুরে তাকালো, বেদির উপর সেই ছায়ামূর্তি আগুনে পুড়তে শুরু করেছে। তার শরীর গলে গলে ঝরে পড়ছে, কিন্তু তার ফাঁপা অন্ধকার চোখ এখনো অনিশের দিকেই তাকিয়ে আছে। তার মুখ দিয়ে শেষবারের মতো একটি বিকট ফিসফিসানি বেরোলো, তুমি আমার অভিশাপ বহন করবে। তারপর সে অন্ধকারের ধ্বংসস্তূপের মতো চূর্ণ হয়ে গেল। অনিশ দরজা পার হয়ে ছুটতে লাগল। তার কানে এখনো সেই ভয়ঙ্কর গলার প্রতিধ্বনি বাজছিল। সে জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলো এবং দেখল রাত কেটে সকাল হয়ে গেছে। গ্রামের মানুষজন বাইরে দাঁড়িয়েছিল। তারা বিস্মিত চোখে তাকিয়েছিল অনিশের দিকে। এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, তুমি বেঁচে গেছো, কিন্তু সে তোমাকে ছেড়ে দেবে না। অনিশ ভয়ানক অবসাদে ভেঙে পড়ল। সে কি সত্যিই মুক্ত হলো, নাকি কিছু একটা তার সাথে বেরিয়ে এসেছে? পাশে রাখা তার ব্যাগ থেকে ক্যামেরাটা পড়ল। স্ক্রিন বলজবল করছিল, আর সেখানে একটা ছায়ামূর্তির মুখ দেখা যাচ্ছিল।